নমস্কার। আজকে আমরা মার্ক রেকলাওয়ের লেখা ৩০ দিনে অভ্যাস পরিবর্তন জীবন রূপান্তর বইটার কিছু জরুরি বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, বইটার মূল আইডিয়াগুলো নিয়ে একটা আলোচনা করা যাক। আমাদের কাছে বইটার একটা সারাংশ আছে, আর আমাদের লক্ষ্য হলো সেখান থেকে আসল নির্যাসটা বের করা। ঠিক, কিভাবে এই ৩০ দিনের মধ্যে ছোট ছোট অভ্যাস বদলে জীবনে বড় পরিবর্তন আনা যায় সেটাই দেখার চেষ্টা করব। যারা নিজেদের জীবনে সত্যি কিছু বদলাতে চান, একটা বাস্তব পরিবর্তন আনতে চান, তাদের জন্য এই আলোচনাটা বেশ কাজের হতে পারে। একদম। চলুন তাহলে শুরু করি। প্রথমেই যে আইডিয়াটা আসে সেটা হলো জীবনে স্টিয়ারিং নিজের হাতে নেওয়া। এই ব্যাপারটা আসলে ভাবার মতো। নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়া এটা কি? অন্যের ঘাড়ে দোষ চাপানো বা পরিস্থিতির দোহাই দেওয়া, এটা বন্ধ করে নিজের জীবনের চালক হওয়া, এটা কিভাবে সম্ভব? দেখুন, এখানে সবচেয়ে জরুরি হলো মানসিকতার বদলটা। বইটা ঠিক এটাই বলছে, নিজেকে পরিস্থিতির শিকার ভাবাটা ছেড়ে দিতে হবে। শিকার থেকে নায়ক হওয়া, এরকম কিছু? একদম, নিজের গল্পে নায়ক হওয়া। এটা কিন্তু শুধু কথার কথা না, এর পেছনে একটা মনস্তাত্ত্বিক ভিত্তিও আছে। আচ্ছা, কিরকম? যখন কেউ বিশ্বাস করতে শুরু করে যে তার জীবনের ভালো মন্দের জন্য সে নিজেই অনেকটা দায়ী, তখন তার মধ্যে একটা অন্যরকম শক্তি আসে। সক্রিয় শক্তি? হ্যাঁ, সক্রিয় শক্তি। পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার বা অন্তত পরিস্থিতির প্রতি নিজের রিয়াকশনটা কন্ট্রোল করার ক্ষমতা তৈরি হয়। এটাকে বলে ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণের কেন্দ্রটা নিজের ভেতরে নিয়ে আসা। দারুণ পয়েন্ট। কিন্তু এই শক্তিটা ধরে রাখতে গেলে তো আত্মশৃঙ্খলা দরকার, তাই না? অবশ্যই। বইতে নাকি এটাকে একটা পেশির সাথে তুলনা করা হয়েছে, ব্যবহার না করলে দুর্বল হয়ে যায়। ঠিক তাই, আর নিয়মিত চর্চা করলে শক্তিশালী হয়। পেশি যেমন একদিনে তৈরি হয় না, এটাও তেমন। সেজন্য বইটা খুব জোর দেয় ছোট ছোট লক্ষ্য দিয়ে শুরু করতে, যেগুলো সহজে করা যায়। কেন ছোট দিয়ে? কেন? কারণ প্রত্যেকটা ছোট সাফল্য আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে ডোপামিন সিস্টেমকে অ্যাক্টিভেট করে, তখন আরও এগিয়ে যেতে ইচ্ছে করে। মোটিভেশনটা বজায় থাকে। একদম। শুরুতে একটু অস্বস্তি হবেই, নতুন কিছু করতে গেলে হয়, কিন্তু সেটা সহ্য করে কাজটা চালিয়ে গেলেই ধীরে ধীরে ইচ্ছাশক্তি বাড়ে, সহনশীলতা তৈরি হয়। এটা অনেকটা মেন্টাল মাসল তৈরির মতো। হ্যাঁ, মানসিক ভারোত্তোলন বলতে পারেন। আচ্ছা, তার কি নেই সেদিকে না তাকিয়ে কি চাই সেদিকে মনোযোগ দিতে হবে। ঠিক। বইটাতে ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশন, এইসব কৌশলের কথাও বলা হয়েছে, কৃতজ্ঞতা প্রকাশের কথাও। এগুলো কিভাবে কাজ করে? হ্যাঁ, এগুলো খুব পাওয়ারফুল টুলস। ভিজুয়ালাইজেশন হলো আপনি যা চান সেটা যেন পেয়ে গেছেন, এই ছবিটা মনে স্পষ্ট করে দেখা। আচ্ছা। এটা আপনার মস্তিষ্ককে ওই লক্ষ্যের জন্য রেডি করে। অ্যাফার্মেশন হলো পজিটিভ কথা নিজেকে বলা। বারবার বললে এটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডের বিশ্বাসগুলোকে নতুন করে সাজাতে সাহায্য করে। আর কৃতজ্ঞতা? কৃতজ্ঞতা আমাদের ফোকাসটা জীবনের ভালো জিনিসগুলোর দিকে নিয়ে যায়। এখানে যা আকর্ষণীয় তা হলো আমাদের ব্রেন কিন্তু সবসময় বাস্তব আর কল্পনার মধ্যে ফারাক করতে পারে না। তাই নাকি? হ্যাঁ, তাই এই কৌশলগুলো ব্যবহার করে আমরা ব্রেনকে পজিটিভ রেজাল্টের জন্য, ইতিবাচক ফলাফলের জন্য প্রস্তুত করতে পারি। দারুণ তো। এই মানসিক শক্তি আর ফোকাস কাজে লাগে তো আমরা আসল জায়গায় আসব, ভালো অভ্যাস তৈরি করা আর খারাপগুলো বাদ দেওয়া। একদম। বইটাতে বলা হয়েছে নতুন অভ্যাস গেঁথে যেতে প্রায় ২১ থেকে ৩০ দিন সময় লাগে। এই সময়সীমার কি বিশেষ কোনো কারণ আছে? মোটামুটিভাবে এই সময়টা লাগে মস্তিষ্কে নতুন নিউরাল পাথওয়ে তৈরি হতে বা পুরনো পাথওয়েগুলো দুর্বল হতে। ও আচ্ছা, ব্রেনের ওয়ারিং বদলানোর মতো। অনেকটা তাই। যদিও এটা মানুষে একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু ৩০ দিন একটা ভালো গড় সময় ধরা হয়। হ্যাঁ, অভ্যাসগুলোই তো আমাদের জীবনের অটো পাইলট, তাই না? জীবনের ভিত বদলাতে চাইলে অভ্যাস বদলাতেই হবে। আর বইটা বলছে শুরুটা করতে হবে খুব ছোট করে। হ্যাঁ, এটাই সবচেয়ে কার্যকরী উপায়। ধরুন, প্রতিদিন ১০ মিনিট ব্যায়াম করার অভ্যাস। শুরুতে খুব সহজ মনে হতে পারে, কিন্তু এর ধারাবাহিকতাটাই আসল। এটাই লং টার্মে বড় পরিবর্তন আনে। একদম। ছোট ছোট জয়গুলো আত্মবিশ্বাস বাড়ায় আর বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। লক্ষ্য নির্ধারণের গুরুত্ব তো আছে নিশ্চয়ই। শুধু অভ্যাস নয়, একটা স্পষ্ট লক্ষ্য থাকাও তো জরুরি। অবশ্যই জরুরি। বইটা বলছে লক্ষ্যগুলো হতে হবে স্পষ্ট, স্পেসিফিক, আর পরিমাপ করা যায় এমন। লিখে রাখার কথাও বলা হয়েছে। হ্যাঁ, লিখে রাখা ভালো,
আর বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করে নিলে কাজটা অনেক সহজ মনে হয়। কিন্তু তার চেয়েও জরুরি একটা বিষয় আছে। কি সেটা? লক্ষ্যটাকে নিজের জীবনের বড় উদ্দেশ্যের সাথে, মানে আপনার ভ্যালু সিস্টেমের সাথে কানেক্ট করা। কেন আপনি এই লক্ষ্যটা অর্জন করতে চান? এই কেনর উত্তর জানা থাকলে ভেতরের মোটিভেশনটা অনেক বেড়ে যায়। তখন আর কাজটা বোঝা মনে হয় না। না, তখন সেটা জীবনের একটা অর্থপূর্ণ যাত্রার অংশ হয়ে ওঠে। বোঝা যাচ্ছে পুরো বইটাতেই আসলে থিওরির চেয়ে বেশি জোর দেয়া হয়েছে কাজ করার উপর, মানে অ্যাকশন নেওয়ার উপর। ঠিক তাই। শুধু জানলে বা প্ল্যান করলেই তো হবে না, যতক্ষণ না সেটা কাজে লাগানো হচ্ছে। ধারাবাহিকতার গুরুত্ব। হ্যাঁ, বইটার মূল কথাই হলো ধারাবাহিকতা, কনসিস্টেন্সি। প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপগুলোই কম্পাউন্ডিং এফেক্টের মতো কাজ করে। একদিনে হয়তো কিছুই বদলায় না, কিন্তু ৩০ দিন ধরে প্রতিদিন যদি 1% উন্নতি করা যায়, বছর শেষে ফলাফলটা কিন্তু বিশাল হতে পারে। আর এই পুরো প্রক্রিয়ায় শরীরটাকে ঠিক রাখাও তো জরুরি, মানে শারীরিক সুস্থতা। অবশ্যই, বইটা সেটাও মনে করিয়ে দেয়। সুস্থ শরীর ছাড়া মানসিক শক্তি ধরে রাখা বা অভ্যাস বদলানো খুব কঠিন। পর্যাপ্ত ঘুম, ঠিকঠাক খাওয়া দাওয়া, ব্যায়াম। হ্যাঁ, এগুলো হলো ফাউন্ডেশন, ভিত্তি। এগুলোকে অবহেলা করলে বাকি সব চেষ্টায় বাধা পেতে পারে। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? সব মিলিয়ে বইটা বলছে সঠিক মানসিকতা, হ্যাঁ, স্পষ্ট লক্ষ্য, ছোট ছোট পদক্ষেপ, আর সেগুলোর নিয়মিত চর্চা, হ্যাঁ, এগুলোই জীবন বদলানোর মূল চাবিকাঠি। একদম। সারসংক্ষেপে বললে বইটা শেখায় কিভাবে আমরা পরিস্থিতির শিকার না হয়ে বরং ছোট, ইচ্ছাকৃত আর রোজকার কাজের মাধ্যমে সক্রিয়ভাবে নিজেদের পছন্দের জীবনটা গড়ে তুলতে পারি। এটা আসলে প্যাসিভ থাকার বদলে প্রোঅ্যাক্টিভ হওয়ার একটা গাইডলাইন। তাহলে মূল শিক্ষাটা এটাই দাঁড়াচ্ছে, প্রায় ৩০ দিন ধরে যদি নিয়মিত ছোট ছোট ভালো অভ্যাস গড়ে তোলার চেষ্টা করা যায়, জীবনে সত্যিই একটা বড়সড় পরিবর্তন আনা সম্ভব। যা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করায়। যেহেতু বইটা এই ৩০ দিনের ফ্রেমওয়ার্কটার উপর জোর দিচ্ছে, তাহলে এমন একটা ছোট অভ্যাস কি হতে পারে যা যদি কেউ আগামী মাসখানেক মন দিয়ে পালন করে, তবে তার জীবনে সবচেয়ে বড় পজিটিভ প্রভাব ফেলতে পারে? ভাবনার বিষয়। সেটা কি সকালে ৫ মিনিট মেডিটেশন করা, নাকি রোজ ১০ পৃষ্ঠা বই পড়া, অথবা হয়তো রোজ কাছের মানুষদের একটু প্রশংসা করার অভ্যাস? এটা নিয়ে একটু ভাবলে কেমন হয়? সত্যি দারুণ একটা ভাবনার খোরাক। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ, নিশ্চয়।